মনের মুকুর গল্প পাঠের আসরে আমার সমস্ত প্রিয় বন্ধুদের জানাই সাদর আমন্ত্রণ। মূল গল্পে যাওয়ার আগে আমি আপনাদের বলবো যে গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন ও গল্পটি শেয়ার করবেন। আর যদি চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন। এবার তাহলে মূল গল্পে আসা যাক। আজ আমি যে গল্পটি আপনাদের পড়ে শোনাবো সেটি লিখেছেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়। গল্পের নাম অষ্টাঙ্গপুরের বৃত্তান্ত। বইয়ের উপর রাগ করে জয়রাম ঠিক দুপুরবেলা বাড়ির থেকে বেরিয়ে পড়ল। বলতে নেই, রাগ করাটা খুব একটা অন্যায্যও নয়। তার বউ বিলাসী বড়ই মুখরা। জয়রামের অবস্থাগতিক খুব একটা ভালো নয়। ভাগের চাষ করে মাত্র 6 মাসের খোরাক তার জোগাড় হয়। বাকি 6 মাস নানা রকম উঞ্চবৃত্তি করে তার কাটে। কখনো ঘরামির কাজ করে, কখনো হাটে গিয়ে সবজি বেচতে বসে, কখনো বড় গাঙে মাছ ধরতে যায়। বিলাসীর শখ শৌখিনতা মেটানোর সাধ্য তার নেই। সব তো দূরের কথা, দুবেলা পেট পুরে ভাতই জোটে না তাদের। বিলাসী তাই মাঝে মাঝে বড্ড মুখ করে। জয়রামের মাঝে মধ্যে খুব ইচ্ছে হয় একদিন টাকা রোজগার করে বিলাসীকে একবারে তাক লাগিয়ে দেয়। তা তার ইচ্ছে হলেই তো আর হবে না, কপাল বলেও তো একটা জিনিস আছে। তো একদিন বাড়ির থেকে বেরিয়ে হারা উদ্দেশ্যে রওনা দিয়েছিল জয়রাম। ইচ্ছে ছিল চেনা রাস্তায় এসে যাবে না, কোনো অচেনা অদেখা জায়গায় চলে যাবে, হারিয়ে যাবে সে, একদম নিরুদ্দেশ। কিন্তু আশপাশে সবটাই তার বেজায় চেনা জায়গা। অচিন জায়গায় যেতে হলে গাঁ ছেড়ে অনেকটা যেতে হবে। এক পেট খিদে নিয়ে আর কতটাই বা হাঁটা যায়। তার গাঁ কালীতলা ছেড়ে সে বড় একটা দূরে কখনো যায়নি। জোর কদমে হেঁটে সে পাশের গাঁ হরিশ্চন্দ্রপুর ছাড়িয়ে বাগদা পৌঁছে গেল। এই বাগদা পর্যন্ত তার চেনা, এরপর আর সে চেনে না। তবে তাতেই বা কি, আজ সে যে হারিয়ে যাবে বলি তো বেরিয়েছে। তাই বাগদা বটতলার টিপকলে অনেকটা জল খেয়ে সে আবার হাঁটা ধরল। রাস্তা অফুরন্ত। হাঁটতে হাঁটতে অনেকটা পথ, আর কোনো গাঁগঞ্জের দেখা তার মিলল না। ভারী ক্লান্ত বোধ করায় সে একটা অশ্বত্থ গাছের ছায়ায় বসে খানিক জিরল। একটু তন্দ্রা মতো এসে গেল তার। চটকা ভাঙতেই দেখলো দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে। তাড়াতাড়ি উঠে সে আবার হাঁটা ধরল। রাতের আগে একটা লোকালয়ে পৌঁছতে পারলে ভালো। ট্যাঁকে পয়সা নেই, তাই রাতটা উপসী কাটবে। তা হোক, খানিকটা জল খেয়ে নিয়ে কারো দাওয়াই বা চণ্ডী মণ্ডপে কিংবা হাটখোলায় চালার তলায় শুয়ে রাতটা কাটিয়ে দেবে। অন্ধকার হয়ে আসার মুখে সে একটা লোকালয় দেখতে পেল বটে। তেমন জমাট জায়গাটা নয়, একটা ছোট গাঁ বলেই মনে হলো। দু একটা দোকান আছে, কিছু বাড়িঘর। একটা মুদির দোকানে হাজির হয়ে দেখলো যে মাঝবয়সী রোগা চেহারার একটা লোক দোকানে বসে দুজন খদ্দেরকে কি যেন মেপে দিচ্ছে দাঁড়িপাল্লায়। সে গিয়ে বলল, মশাই, এটা কোন গাঁ বলতে পারেন? এ হলো অষ্টাঙ্গপুর। তা কাকে খুঁজছো বাপু, কার বাড়ি যাবে? জয়রাম কুণ্ঠিত হয়ে বলল, না মানে বিশেষ কারো বাড়ি নয়। কোথায় এসে পড়লুম তার ঠিক ঠাহর পাচ্ছিলুম নাকি না। যে লোকটির সঙ্গে কথা হচ্ছিল সে বেশ বয়স্ক মানুষ। তার চেহারাটা বেশ দশাসই, মস্ত গোঁফ, মুখখানা দিব্যি হাসি খুশি। বলল, যে জায়গায় এসে পড়েছো তা বিশেষ সুবিধের জায়গা নয় বাপু। অষ্টাঙ্গপুরের খুব বদনাম। আর দুকোশ গেলে মাধবগঞ্জ, সেটা বেশ ভালো জায়গা। এখন জয়রাম খিদে আর তেষ্টায় কাতর। তা এই অবস্থায় আরো দুক্রোশ হেঁটে যাওয়ার প্রস্তাবে তার মুখ একবারে শুকিয়ে গেল। বলল, কেন মশাই, তা এই গায়ের বদনামটা কেন? ও বাবা, সে আমি ভেঙে তোমাকে বলতে পারবো না। তবে এই আমরা যারা সাত পুরুষের ভিটে আঁকড়ে পড়ে আছি, তারা ছাড়া আর কেউ এখানে তিষ্ঠতে পারে না কিনা। প্রত্যয় না হয়
তুমি জনে জনে যাচাই করে দেখতে পারো। জয়রাম একটু দমে গেল। লোকটা সওদা নিয়ে চলে যাওয়ার পর জয়রাম দ্বিতীয় লোকটাকে গিয়ে জিজ্ঞেস করলো, আচ্ছা মশাই, এই গায়ে কি রাতে একটু মাথা গোঁজার জায়গা পাওয়া যাবে? এ লোকটা একটু বেঁটে মতো, বয়স বেশি নয়, গোলগাল চেহারা। একটু যেন চমকে উঠে বলল, তুমি এখানে থাকতে চাও? বাপু, এ গায়ে কোন মধু আছে বলো তো? একটু পা চালিয়ে গেলে ক্রোশ দুই পরে তুমি বড় গঞ্জ পাবে। এখানে তেমন সুবিধা হবে না তোমার। জয়রাম বড্ড দমে গেল, কিন্তু খিদে তার নাড়ি পাক দিচ্ছে, আকণ্ঠ তেষ্টা। খদ্দের চলে যাওয়ায় সে দোকানের কাছে এগিয়ে এসে বলল, আচ্ছা মন্ডল মশাই, একটু খাওয়ার জল পাওয়া যাবে? দোকানি মন্ডল মশাই ডাক শুনে তেরছা চোখে তাকে একটু মেপে নিয়ে বলল, দেখো বাবু, এখন আমি হিসেব মেলাচ্ছি। ওই কোণে মেটে কলসিটা আছে, পাশে ঘটে আছে, ও নিজে একটু গড়িয়ে খেয়ে নাও। ঠান্ডা জলটা পেটে গিয়ে শরীরটা যেন জুড়িয়ে গেল। ভারী মিঠে জল তো, এত স্বাদের জল সে আগে খায়নি। আপনাদের গায়ের জল বুঝি খুব ভালো? দোকানি ফট করে একটা শ্বাস ফেলে বলল, অষ্টাঙ্গপুরে সবই তো ভালো ছিল বাবু, কিন্তু ভালো আর থাকছে কই? কেন মশাই, এ গায়ের খারাপটার কি? দেখো, সে কথা শুনতে চেও না। পকেট থেকে একটা আধুলি বের করে জয়রাম বলল, দুটো বাতাসা দেবেন? একটু পিত্ত দমন করে নি। দুপুর থেকে টানা হেঁটে আসছি, আর পেটে কিছু না দিলেই নয়। দোকানদার ফের তেরছা চোখে তাকে দেখে নিয়ে বলল, হ্যাঁ, পকেট যে গড়ের মার তা তোমাকে দেখে আমি বুঝতে পেরেছি। যাক, তোমাকে পয়সা দিতে হবে না, ওই টুলটার উপরে গিয়ে বসো। জয়রাম ভারী কৃতার্থ হয়ে বসলো। দোকানি তাকে একটা বড় ঠোঙা প্রায় ভর্তি করে মুড়ি, মুড়কি আর চিড়ে মিশিয়ে দিল, সঙ্গে 10-12টা বড় বড় বাতাসা। বলল, খাও, তোমাকে পয়সা দিতে হবে না। শত হলেও তুমি তো অষ্টাঙ্গপুরে অতিথি নাকি? জয়রাম কৃতার্থ হয়ে গ্যালগ্যালে হেসে বলল, আগে আপনি বড় ভালো লোক। বড় ঠোঙাটা শেষ করতে জয়রামের বিশেষ সময় লাগলো না। হালুম হুলুম করে খেয়ে ফের এক ঘটি জল খেয়ে মস্ত ঢেকুর তুলল সে। এখন সে গায়ে বেশ জোর পাচ্ছে। দোকানিকে এই গায়ে থাকার জায়গা আছে কিনা জিজ্ঞেস করায় দোকানিও আটকে উঠে বলল, তুমি এখানে থাকবে? এখানে থাকবে কেন? না বাবু, এখানে তোমার সুবিধা হবে না, কেটে পড়ো। তো জয়রাম বুঝতে পারলো আরো দুটো পথ ঠেঙানোই তার কপালে আছে। কিন্তু এই জায়গার নামখানা সুন্দর, জল এত ভালো, আর মানুষজন তো তেমন খারাপ নয়। তাহলে অষ্টাঙ্গপুরে খারাপটা যে কি, তাই তো সে বুঝে উঠতে পারলো না। দোকানে ঝাঁপ ফেলার তোড়জোড় করছে দেখে সে উঠে পড়ল। তারপর রাস্তায় নেমে চারদিকে নজর রাখতে রাখতে হাঁটা দিল। গায়ে বাড়ি ঘর দোর খুব একটা বেশি নেই, কেমন যেন একটু ছাড়া ছাড়া ভাব। অধিকাংশ বাড়িতেই আলো টালো তেমন নেই, মনে হয় সন্ধ্যা রাতেই সব ঘুমিয়ে পড়েছে। সামনে থেকে যেন একটা কেত্তনের শব্দ আসছিল, খুব ক্ষীণ কণ্ঠ আর বড্ড বেসুরো। জয়রামের আর তেমন কোনো গুণ নেই বটে, তবে সে খুব ভালো কীর্তন গাইতে পারে। তার গলার জোর আছে, গলায় সুরও আছে, আর খোলকত্তাল বাজানোর হাতও তার বেশ ভালো। আরো খানিকটা এগিয়ে গিয়ে এসে দেখতে পেল রাস্তার বাঁ ধারে গাছপালার আড়ালে একটা চালাঘর। চালাঘরের চাতালে একখানা টেমি জ্বলছে, আর 4জন লোক খোল আর কত্তাল বাজিয়ে কীর্তন গাইছে। তারক ব্রহ্ম নাম, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। কিন্তু তাদের গলায় নাম মাত্র সুর বলে কিছু নেই, আর গলায় তেমন জোরও নেই, যেন ভারী ভয়ে ভয়ে কোনো রকমে দায় সারা গোছে গাইছে। এরকম নিস্তেজ কীর্তন জীবনে কখনো শোনেনি জয়রাম। তার ভারী মায়া হলো। বিপদ আপদের কথা বিস্মরণ হয়ে সে রাস্তা ছেড়ে
নেমে সোজা চালাঘরটায় হাজির হয়ে মাদুরের এক কোণে বসে পড়ল। তারপর যে লোকটা বেতালে খোল বাজাচ্ছিল ফস করে তার হাত থেকে খোলটা টেনে এনে তার জোরালো আর সুরেলা গলায় গাইতে লাগলো। লোকগুলো এত অবাক হলো যে গান থামিয়ে চোখ চেয়ে হাঁ করে তার দিকে খানিক চেয়ে থেকেই হঠাৎ লাফে উঠে পড়ি কি মরি করে দুদ্দার পালিয়ে কোথায় যে হাওয়া হয়ে গেল কে জানে। প্রেমী আর মাদুর এমনকি খোলটাও নিয়ে গেল না। অগত্যা জয়রাম আর কি করে, খানিকক্ষণ একা একাই খোল বাজিয়ে খুব প্রাণ খুলে কীর্তন গাইল সে। তারপর গান থামিয়ে ভাবলো, দুক্রোশ হাঁটার আগে বরং একটু জিরিয়ে নেওয়া যাক। রাত তো আর বেশি হয়নি, বড় জোর 7টা বাজে। তা জিরিয়ে নিতে মাদুরে একটু গা এলিয়ে দিল সে। আর প্রায় সঙ্গে সঙ্গেই ঘুমের আঠায় দু চোখ এমন জুড়ে গেল যে তার আর বাহ্য চৈতন্য কিছু রইল না, চাষার ঘুম যাকে বলে। কিন্তু হঠাৎ বিপত্তিটা ঘটলো মাঝরাতে। হঠাৎ হিমশীতল স্পর্শে জয়রাম শিহরিত হয়ে চোখ চাইল। বাপরে কি শীত! অথচ এখন তো মোটে ভাদ্র মাসের শেষ। এ সময়ে গাঁগঞ্জে শীত ভাব হয় ঠিকই, কিন্তু এরকম সাংঘাতিক শীত তো পড়বার কথা নয়। আর এমনই জমাট শীত যে হাত পা করে কুঁকড়ে যাচ্ছে। মাদুরটাকে মনে হচ্ছে যেন বরফের চাঙড়, চারদিক ঘুটঘুটি অন্ধকার। টেমিটা বোধ হয় তেলের অভাবেই নিভে গেছে। হতভম্ব জয়রাম কোনো ক্রমে গামছাটা দিয়ে কান মাথা ঢাকা দিল। জীবনে এমন অন্ধকারও কখনো দেখেনি জয়রাম। তার ভয় হলো হঠাৎ তার চোখ দুটো অন্ধ হয়ে যায়নি তো। হঠাৎ সামনে থেকে একটা ফ্যাঁসফেঁসে গলা ফিসফিস করে বলল, তুই কীর্তন গাইতে পারিস? কে জিজ্ঞেস করলো তাকে জানে, মনের ভুলও হতে পারে। কাউকেই তো সে দেখতে পাচ্ছে না। খুব ভয়ে ভয়ে বলল, হ্যাঁ তাই একটু একটু পারি। গা গা গাইব? হ্যাঁ। হাতরাতি খোলটা নাগালে পেল জয়রাম। সেটা কোলের উপর টেনে নিয়ে গাইতে লাগলো। ঝড়াক করে যেন শীতটাও কেটে গেল। গান শেষ হতেই গলাটা বলল, আয় আমার সঙ্গে আয়। কোথায় যাব? আরে আয় আয়। জয়রাম উঠে পড়ল, কিন্তু কোথায় যাবে, কোন দিকে যাবে তা তো সে কিছুই বুঝতে পারলো না। এত অন্ধকারে কিছুই ঠাউরও তো হচ্ছে না, কিছু দেখতে পাচ্ছি না যে। আরে আয় আয়, পথ আছে পথ আছে, আয় আমার সঙ্গে আয়। অবাক কাণ্ড হলো। জয়রাম হাঁটতে লাগলো এবং কোথাও কোনো হোঁচটও খেলো না, পায়ে কাঁটাও ফুটলো না, খানাখন্দে পাও পড়লো না। কিন্তু ঝোপঝাড় ভেদ করেই তো যেতে হচ্ছে। হঠাৎ মনে হলো সামনে যেন একটা পুকুর। তা সেই পুকুরের উপর দিয়ে সে যেন দিব্যি হেঁটে পার হয়ে গেল। পুকুর পেরিয়ে একটা ডাঙা জমি, তারপরই একটা বাড়ির দাওয়া। খোলা দরজা দিয়ে সে বাড়িতে ঢুকেও পড়ল। কাঁপা গলায় বলল, এটা এটা কার বাড়ি? সে গলাটা বলল, আমার আমার। আচ্ছা, আপনি কে? আরে আমি এখন নেই, এ বাড়িতে তুই থাকবি। আমি থাকবো? কিন্তু আমার বাড়ি তো সে কালীতলা। না না, এখন থেকে এটাই তোর বাড়ি। আমার 20 বিঘে জমি আছে, চাষ করবি। ঠাকুর ঘরে ওই সিংহাসনের তলায় চৌকো পাথরটা সরালে নিচে একটা কাঠের বাক্স পাবি, তাতে টাকার সোনা আছে। হ্যাঁ হ্যাঁ, রোজ সন্ধ্যেবেলা ওই চালা ঘরে বসে কীর্তন গাইবি, বুঝলি, কীর্তন গাইবি। হ্যাঁ যে আগে, কিন্তু শুনতে পায় অষ্টাঙ্গপুর যে খুব খারাপ জায়গা। আরে বেটারা কীর্তন গাইতে পারে না বলি তো যত অশান্তি। পেতার তারা খেপে গিয়ে সব লন্ডভন্ড করে দেয়। কীর্তন ঠিক মতো গাইলে সব ঠান্ডা থাকবে, সব ঠান্ডা থাকবে। হঠাৎ একটা ছায়া যেন সরে গেল। আবছা আবছা চারদিকটা দেখতে পেল জয়রাম। দিব্যি পাকা বাড়ি, ঘরে বেশ খাট আলমারি বিছানো সব রয়েছে। বাড়িখানা বেশ মাঝারি মাপের বড় বলেই মনে হচ্ছিল। তাহলে সে কি ভূতের পাল্লায় পড়লো নাকি রে বাবা, কে জানে কি। ক্লান্ত শরীরে সে সামনের চৌকিতে গড়িয়ে ভোর পর্যন্ত
টানা ঘুম দিল। সকালে উঠে বাড়িঘর দেখে সে তো হতবাক। তার তুলনায় যেন রাজপ্রাসাদ। পাকা মেঝে, ইটের দেওয়াল, মাথায় টিনের চাল, বেশ 3-4খানা ঘর, সামনে পিছনে দাওয়া, মস্ত উঠোন, দোতলা। আর কি চাই? একটু বেলা হতে না হতেই গাঁয়ের মোড়ল মাতব্বররা আর পঞ্চায়েতের পান্ডা এসে হাজির। একজন তেরিয়া গোছের লোক চোখ পাকিয়ে বলল, আমি হলাম পরিতোষ সরকার, গাঁয়ের পঞ্চায়েত প্রধান। তা তুমি, বলি, কোন আক্কেলে এ বাড়িতে ঢুকে দিব্যি গ্যাঁট হয়ে বসে আছো হে? এ কি মামাবাড়ি আবদার পেয়েছো নাকি? ঢুকে পড়লেই হলো। জয়রাম হাত জোর করে বলল, "উম, অপরাধ নেবেন না। ইচ্ছে করে পরের বাড়িতে ঢুকবো তেমন লোক আমি নই। ও, তাহলে ঢুকলে যে? আর তালা দেওয়া ঘরে ঢুকলেই বা কি করে?" জয়রাম তখন সব ইতিবৃত্তান্ত খুলে নিবেদন করে ভেঙে বলল, আপনারা হুকুম করলে আমি এক্ষুনি চলে যাচ্ছি। কালীতলায় আমার মাথা গোঁজার মধ্যে একটু আশ্রয় এখনো আছে। পরিতোষ চিন্তিত মুখে বললেন, আচ্ছা রোসো অপু, রোসো। তোমার মুখ দেখে তো তেমন খারাপ লোক বলে মনে হচ্ছে না। সত্যি কথা বলতে কি, অষ্টাঙ্গপুরে আমরা ভূতের উপদ্রবে একেবারে জেরবার হয়ে যাচ্ছি। আর সে কি অত্যাচার! এই নিতাই দাসকে সন্ধ্যের মুখে রথতলার কাছে হঠাৎ উড়িয়ে নিয়ে একটা মস্ত গাছের মগ ডালে চড়িয়ে দিল। সে আর নামতে পারে না। বাঁশঝাড়ের বাঁশ সব নুয়ে রাস্তার উপর শুয়ে থাকে। যেই কোনো ভালো মানুষের ছেলে ডিঙোতে যায়, অমনি বাঁশ ছিটকে উঠে তাকে 10 হাত দূরে ফেলে একেবারে হাড়গোড় ভেঙে করে দেয়। এই তো পণ্ডিত মশাই সেদিন পাঠশালা থেকে ফিরছিলেন। হঠাৎ একটা গরু এসে তাকে অকারণে গুঁতিয়ে দিল পুকুরে ফেলে। তারপর রোজ প্রত্যেকের বাড়িতে বড় বড় ঢেলা মারা হয়। রান্নায় কে যেন খাবলা খাবলা নুন মিশিয়ে দিয়ে চলে যায়। আর হাহা হিহি হো হো করে হাসি আর রক্ত জল করা নানান রকম শব্দ আর বিটকেল সব চেহারার আবির্ভাব এ তো আছেই। ভূতের অত্যাচারে অনেকে গাঁ ছেড়ে চলে গেছে, বুঝলে। এটা হলো প্রীতম ঘোষের বাড়ি। তিনি বছর 10 আগে গত হয়েছেন। তার তিনকুলে কেউ নেই। কিন্তু এই বাড়ি আমরা যখনই দখল নিতে আসি, অমনি প্রত্যেকে লিকলিক করে গোখরো আর কেউটে সাপ বেরিয়ে আসে। আর তাছাড়াও নানা উৎপাত তো আছেই। তা প্রীতম ঘোষ যখন তোমাকে এই বাড়িতে বহাল করেছেন, তখন আমাদের আর বলার কিছু নেই। কীর্তন শুনলে ভূতেরা ঠান্ডা হয়, কথা জানলে তো আমরা একদল কীর্তনে এনে গায়ে বসত করাতে পারতাম। তা তোমাকেই যখন ভূতেরা পছন্দ করেছে, তখন আর আমাদের বলারই বা কি থাকতে পারে। হ্যাঁ, যে আগে। তো জয়রাম সেদিনে গিয়ে কালীতলার থেকে তার বউ বিলাসী আর হাঁড়ি কুড়ি বিছানাপত্র সব নিয়ে চলে এলো। ঘরদোর দেখে বিলাসী তো তার মুখে হাসি আর ধরে না। কথাটা হলো, জয়রাম এখন মহা সুখে আছে। চালাঘরের অষ্টাঙ্গ কীর্তন সভায় সন্ধেবেলা সে দলবল নিয়ে কীর্তন গায়, চাষবাস করে। অভাবের চিহ্নমাত্র কিচ্ছু নেই তার সংসারে। আর অষ্টাঙ্গপুরেও এখন আর কোনো অশান্তি নেই। আজকের গল্প তাহলে এখানেই শেষ করছি। গল্পটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন ও গল্পটি শেয়ার করবেন। আর যদি মনের মুকুর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করে দিন। আজ তাহলে আসি বন্ধু, খুব শীঘ্রই আবার হাজির হব এরকম একটি সুন্দর গল্পের ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।